নমস্কার, আমি শুভজিৎ সেন। আজকে যে ভিডিওটি হবে, আজকে বিষয়বস্তু থাকছে ফার্স্ট সেমিস্টার এনইপি এদের পরীক্ষা। মেজর পরীক্ষা হচ্ছে মঙ্গলবার 6 তারিখ। মেজরের সিলেবাস যেটা রয়েছে সেই জায়গাটা, তার পুরো বিষয়বস্তু আমি আজকে একটু ছাত্রছাত্রীদের সামনে ছোট করে তুলে ধরব। আমরা আজকে যেটা দেখব, আমাদের ফার্স্ট সেমিস্টার এনইপির প্রথমেই রয়েছে প্রাগৈতিহাসিক যুগ, অর্থাৎ আমরা যেহেতু ইতিহাস সাবজেক্ট, আমাদের মাথায় রাখতে হবে ইতিহাস কাকে বলে। এই ইতিহাসের ভাগ, আর ইতিহাস তৈরি করে ঐতিহাসিকরা। ঐতিহাসিকরা যে ভাগটা তৈরি করেছেন, আর ঐতিহাসিকরা ইতিহাস তৈরি করার জন্য বিভিন্ন উপাদানের প্রয়োজন হয়। সেই উপাদান, ইতিহাসের উপাদান করকম। অর্থাৎ আমরা দেখব ইতিহাসকে যদি আমরা ভাগ করি, আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা ব্যবহার্য জিনিসপত্র অনুযায়ী, আর একটা হচ্ছে লিপি অনুযায়ী। ব্যবহার্য জিনিসপত্র অনুযায়ী ইতিহাসকে আমরা 4 ভাগে ভাগ করি। 1 প্রাচীন প্রস্তর যুগ, 2 মধ্যপ্রস্তর যুগ, 3 নব্যপ্রস্তর যুগ এবং তাম্রশিল যুগ। আর লিপি অনুযায়ী ইতিহাসকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। প্রাগৈতিহাসিক যুগ, যখন মানুষ কোনো লিপির ব্যবহার জানতো না। প্রাগৈতিহাসিক যুগ, মানুষ লিপির ব্যবহার জানতো কিন্তু পাঠ উদ্ধার হয়নি, অর্থাৎ হরপ্পা সভ্যতার কথা বলা হয়েছে। এছাড়া ঐতিহাসিক যুগ যখন, অর্থাৎ বৈদিক যুগ। বৈদিক যুগে আমরা প্রথম লিখিত উপাদানের দেখতে পাই, সেটা ঋগ্বেদ। এই বেদ টোটাল 4 রকম: ঋগ, সাম, যজু, অথর্ব। সাম, যজু, অথর্ব বেদের সময়কালকে বলা হয় পরবর্তী বৈদিক যুগ। আবার প্রতিটা বেদে 4টি করে অংশ: ব্রাহ্মণ, সংহিতা, আরণ্যক, উপনিষদ। আমরা জানি ভারতবর্ষের প্রথম সভ্যতা মেহেরগড়, যেটা গ্রাম্য সভ্যতা। এরপরে কিন্তু হরপ্পা সভ্যতা, যেটা আমাদের এনইপি ছাত্রছাত্রীদের সিলেবাসের প্রথম টপিক কি আছে। হরপ্পা ছিল নগরকেন্দ্রিক সভ্যতা। এই সভ্যতা নগরকেন্দ্রিক হওয়ার কারণ, এই সভ্যতা কিন্তু বৈশিষ্ট্য গড়ে উঠেছিল। প্রথম বৈশিষ্ট্য ছিল এই সভ্যতা পোড়া ইট দিয়ে তৈরি হয়েছিল এবং বড় বড় অট্টালিকা ছিল। প্রত্যেকটা রাস্তাঘাট ছিল চওড়া, রাস্তার দুধারে ছিল প্রণালী ব্যবস্থা। প্রত্যেকটা বাড়িতে নিজেদের স্নানাগার এবং অতিথিদের জন্য স্নানাগার ছিল। সেই স্নানাগারগুলিতে জল প্রবেশ করানো যেত এবং জল নিষ্কাশন করা যেত। এছাড়া সেখানে পুরোহিত রাজার বর্ণনা পাওয়া গেছে। এই রাজা প্রজারা, কোনো হরপ্পার প্রজাদের কোনো অসুবিধার সময় রাজা তার শস্য ভাণ্ডার থেকে শস্য দেওয়া হতো, বর্তমানকার রেশনিং ব্যবস্থার মতো। এছাড়া প্রত্যেকটা কেন্দ্র শহরে একটি করে স্নানাগার ছিল। আর হরপ্পা বা সিন্ধু বা মহেঞ্জোদারো যে সভ্যতা, এই সভ্যতায় গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলি ছিল হরপ্পা, মহেঞ্জোদারো, কালীবঙ্গান, লোথাল, ধলভিরা, এরকম বিভিন্ন কেন্দ্রগুলো ছিল। এছাড়া এরপরে আমরা পাই এই হরপ্পা নগরকেন্দ্রিক সভ্যতা আমরা অতি সম্প্রতি জানতে পেরেছি বৈদেশিক কারণের জন্য। অর্থাৎ ঋগ্বেদে আমরা একটা শব্দ পাই পুরন্দর। পুর কথার অর্থ নগর, ইন্দর কথার অর্থ ধ্বংসকারী। এই নগর ধ্বংসকারী হিসেবে আমরা আর্যদের নাম পেয়ে থাকি। আর এরপরে আর্যরা বৈদিক সভ্যতার সৃষ্টি করেছিল। বৈদিক সভ্যতার পর পরবর্তী বৈদিক সভ্যতা। এরপরে ভারতবর্ষের ইতিহাসে আছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক। এই খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে দুটো ঘটনা খুব উল্লেখযোগ্য: একটা প্রতিবাদী ধর্ম আন্দোলন আর একটা ষোড়শ মহাযুগ পথ। প্রতিবাদী ধর্ম আন্দোলন মানে ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে, ব্রাহ্মণদের যাগ যজ্ঞ পশু বলি হত্যা নরবলির বিরুদ্ধে ক্ষত্রিয় সম্প্রদায় এবং সাধারণ সম্প্রদায়ের মানুষ আওয়াজ তুলেছিল। যেমন আজীবিক ঘোষাল, মঙ্গলীপুত্র ঘোষাল, বৌদ্ধ ধর্মে গৌতম বুদ্ধ, মহাবীর বা পার্শ্বনাথ, 24তম তীর্থঙ্কর মহাবীর, এরা ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে প্রতিবাদ করে ব্রাহ্মণদের বিরুদ্ধে প্রতিবাদী ধর্ম আন্দোলন গড়ে তুলেছিলেন। সাধারণ এরা বলতো হিংসা, ভগবানকে পেতে গেলে হিংসার কোনো প্রয়োজন নেই, যাগ যজ্ঞ নাম পশু বলি হত্যা নরবলির কোনো প্রয়োজন নেই। এক মনে কিছু কিচ্ছ সাধনের দ্বারা ভগবানকে ডাকলে ভগবান ভক্ত দেখা পাওয়া যায়।
যা তখনকার সাধারণ মানুষকে খুব আকৃষ্ট করেছিল। মানুষজন ব্রাহ্মণ ধর্ম ছেড়ে গৌতম বুদ্ধ মহাবীরের পথ প্রদর্শক হয়েছিল। এরপরেই আমরা দেখতে পাই ভারতবর্ষের বুকে দ্বিতীয় নগরায়ণ। ভারতবর্ষের বুকে প্রথম নগরায়ণ ছিল হরপ্পা সভ্যতায়, আর দ্বিতীয় নগর ছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে 16টা রাজ্য গড়ে উঠেছিল, যেমন কাশী, কোশল, অঙ্গ, মগধ। এইরকম 16টা রাজ্যের মধ্যে 4টে ছিল প্রজাতান্ত্রিক, বাকিগুলো ছিল রাজতান্ত্রিক। এই প্রজাতান্ত্রিক এবং রাজতান্ত্রিক রাজ্যগুলির মধ্যে সর্ববৃহৎ ছিল হয়ে উঠেছিল 4টি রাজ্য, কাশী, কোশল, অঙ্গ আর মগধ। এই 4টে রাজ্যের মধ্যে মগধ হয়ে উঠেছিল সর্বেসর্বা, কারণ মগধের প্রথম রাজবংশ হয়েছিল হর্যঙ্ক বংশ। রাজা ছিলেন বিম্বিসার, অজাতশত্রু। হর্যঙ্ক বংশের পর আমরা দেখেছি শৈশনাগ বংশ, শৈশনাগ বংশের পর নন্দ বংশ, তারপর মৌর্য বংশ। মৌর্য বংশের চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, এরা এই রাজারা, পরাক্রান্ত রাজারা ছাড়াও তাদের মন্ত্রী বসা সরকার, কৌটিল্য প্রভৃতি মন্ত্রীরা মগধকে শীর্ষে পৌঁছে দিতে সাহায্য করেছিল। 16টা রাজ্যের মধ্যে সেরা রাজ্যে পরিণত করেছিল। এই মগধের উত্থানের পিছনে প্রাকৃতিক কারণ ছিল, ভৌগোলিক কারণ ছিল। প্রাকৃতিক কারণের মধ্যে 3 দিক ছিল, পাহাড়, একদিকে ছিল জল, নদী, যার ফলে শত্রুরা খুব কষ্ট হতো এই মগধকে আক্রমণ করতে। এছাড়া সেখানে জনবসতি ছিল প্রচুর, সেখানে সোনার খনি, লোহার খনি, এছাড়া গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে প্রচুর পরিমাণে কৃষিকাজ হতো। সাধারণ মানুষ প্রচুর কর দিত, ফলে মগধের অর্থনৈতিক অবস্থা সুদৃঢ় হয়ে উঠেছিল, যা 16টা রাজ্যের মধ্যে মগধকে সর্ববৃহৎ পরিণত করেছিল। অর্থাৎ ঐতিহাসিকরা ভারতবর্ষে তথা সারা বিশ্বে যে ইতিহাস রচনা করে তার জন্য উপাদানের খুব মূল্য রয়েছে, এবং এই উপাদান ইতিহাসের উপাদান হিসেবে আমরা 2 ধরনের উপাদানের কথা বলতে পারি। একটি লিখিত উপাদান আর একটি অলিখিত উপাদান। লিখিত উপাদান মানে সাহিত্যিক উপাদান। সাহিত্যিক উপাদান আমরা 2টি ভাগ, দেশীয় সাহিত্য, বৈদেশিক সাহিত্য। আর অলিখিত উপাদান হচ্ছে প্রত্নতত্ত্ব। প্রত্নতত্ত্বের 3টি ভাগ, একটি মুদ্রা, একটি লিপি, লেখমালা, আর হচ্ছে ভাস্কর্য। মুদ্রা আমরা উপাদান হিসেবে উভয় উপাদানের মধ্যে পড়ে, যেটা লিখিত এবং অলিখিত। তার কারণ মুদ্রায় সাল, তারিখ, রাজার নাম, দেশের নাম সবকিছু থাকে। তার সঙ্গে অলিখিত হচ্ছে মুদ্রাটা কিসের মুদ্রা, কত পরিমাণ তাতে খাদ, কত পরিমাণ সোনা আছে। এই মুদ্রা একটা রাজবংশের উন্নতি এবং অবনতির সূচক। তাই আমরা মুদ্রাকে নানাভাবে ব্যাখ্যা করতে পারি। মুদ্রা রয়েছে অনেক, এবং এই যে ফার্স্ট সেমিস্টার এনইপি, এই এনইপির যে ব্যাপ, এনইপির ক্ষেত্রে আমরা দেখব এই পরীক্ষার আগে মেজর সাবজেক্টটি কিভাবে আমরা পড়বো তার একটা আউটলাইন আমি আজকে ভিডিওর মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে